সে বাম ঘেঁষা স্পষ্ট বলে যে আপনারা এতদিন কই ছিলেন, এতদিন হুজুররা কই ছিল, এতদিন আপনারা মাঠে নামান, এখন আসছেন মধু খাইতে, অনেক কিছু বলে। তো একটা কিন্তু গ্রাফিতেও খুব ভাইরাল হয়েছিল যে কোথায় ছিলেন, আয়না ঘরে ছিলাম। হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট, এটার তো দাবি তোলে প্রথম আমাদের মাদ্রাসা পড়ুয়ারা। এবং 5 মেয়ের যে একটা ম্যাসাকার, এটা আমরা অনেকে জানেই না। বিশেষ করে এই যে 2018 সালে যেসব ভার্সিটি পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছেলে, স্কুল পড়ুয়া ছেলেরা যারা আন্দোলন করছে, এদের অনেকেই তখন ছোট। তোমালোকে মিডিয়াতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া মানে দেশে আরেকটা ফ্যাসিস্ট তৈরি করার ব্যাপারে অন্যতম সহায়তা করা। যে একমাত্র আমরাই সবসময় জনসম্পৃক্ত এবং জনগণের জন্য মাঠে নামি। প্রথমত সরকারকে বিপ্লব হতে হবে। 24-এর আন্দোলনের পরেও যাতে ওলামায়ে কেরামদেরকে এই ধরনের কোনো ট্যাগ লাগানোর সুযোগ না থাকে, না থাকাটাই হচ্ছে আমাদের থাকা। কারণ আমরা যদি শুরু থেকে সশরীরে মাঠে নামতাম, তাহলে আন্দোলনটা কিন্তু আন্দোলনের গতিটা অন্যদিকে চলে যাবে। প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে তাহলে যাত্রাবাড়ী শেখ আওয়ামী লীগ কোন আন্দোলনে এই কাস্ট কর্মসূচি একটা নতুন মানে আন্দোলনের বারুদকে তো আমাদের ছড়িয়ে দিতে হবে। কমিটিতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যে সময় জুলাইয়ের আন্দোলন চলমান, গোটা বাংলাদেশ স্থবির, আমাদের অন্তর দুরু দুরু, কি হচ্ছে না হচ্ছে সবসময় আমরা আপডেট থাকার চেষ্টা করছি। একের পর এক লাশ পড়তেছে, মৃত্যুর খবর আমাদের কানে আসছে। তখন আলেম সমাজের একটা দ্বিধার মধ্যে সময় পার করতেছে। দ্বিধাটা কি ছিল? ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই যেন 24-এর এই যৌক্তিক কোটা আন্দোলনকে জঙ্গি তকমা দিয়ে বিশ্ব মোড়লদের কাছে উপস্থাপন করতে না পারে। সেজন্য আলেম সমাজের নির্দেশনা ছিল এমন যে তারা যেন শারীরিক মানে সশরীরে আন্দোলনে যোগ না দেয়। কিন্তু একটা পর্যায়ে যখন আমাদের ভাইয়ের লাশের সারি দীর্ঘ হতে শুরু হচ্ছে, তখন আমাদের অস্থিরতা যেন আরোই বেড়ে যাচ্ছে যে আমরা কি করব। এমন সময় আমরা তাকিয়েছিলাম আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীদের দিকে, আমরা তাকিয়েছিলাম আমাদের শিক্ষা বোর্ডের দিকে, আমরা তাকিয়েছিলাম আমাদের যাবতীয় সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর দিকে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এমনভাবে মোহর মেরে দিয়েছিল, ফ্যাসিস্ট হাসিনা এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল, প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হলেও সশরীরে সামনাসামনি এসে কোনো কর্মসূচি ঘোষণার সাহস কেউ করতেছিল। ঠিক সে সময় আমাদের কিছু ভাই নিজের জান মালের ভয় না পেয়ে, নিজের জান মালের কথা না ভেবে সাধারণ আলেম সমাজ এই একটা শিরোনামকে সামনে রেখে এগিয়ে আসেন। আজকের তানজিল আরিফিন আদনান ভাই, যিনি আমাদের সাথে আছেন, তিনি সাধারণ আলেম সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সে সময়ে সাধারণ আলেম সমাজের ব্যানারে বাংলাদেশের কওমি পড়ুয়াদেরকে একত্রিতকরণ এবং কওমি পড়ুয়াদেরকে আন্দোলনে নামার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছেন। আজকে মূলত আমরা তানজিল আরিফিন আদনান ভাইয়ের কাছে সেই সময়ের ঘটনাগুলো, সেই সময়ের অবস্থাগুলো সম্পর্কেই জানবো ইনশাল্লাহ। ভাই, 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা বর্তমান, আসলে যেই রক্তক্ষয়ী অভ্যুত্থান আমাদের সামনে অতিক্রম হয়েছে, আজকে প্রায় 4 মাস অতিক্রম করার পরে আমরা এই যে দুইজন খুব মানে স্বস্তির সাথে এসে বসেছি, 4 মাস আগের পরিস্থিতিটা কিন্তু এমন ছিল না। এবং আপনাদের যে অবদানটা আমরা খেয়াল করেছি, সাধারণ আলেম সমাজের ব্যানারে এসে মানুষকে ডাকা, মানুষকে উদ্বুদ্ধ করা, বিশেষ করে আলেম ওলামার কথাকে মানুষ ফেলতে পারে না। এবং এই আন্দোলন বেগবান হওয়ার পিছনে সব থেকে ভূমিকা যারা রেখেছেন, আমার কাছে মনে হয় যে সাধারণ আলেম সমাজ তাদের অন্যতম। সেই জায়গা থেকে আমি প্রথমে যে প্রশ্নটা দিয়ে আজকের কথা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম আছে, আমাদের জমিয়তে ওলামা ইসলাম আছে, তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস আছে, অনেক শক্তিশালী দল আমাদের আছে। এতটা সত্ত্বেও ঠিক সেই মুহূর্তে সাধারণ আলেম সমাজের ব্যানারে আপনাদের আত্মপ্রকাশ করে মাঠে নামার পিছনের মোটিভেশন, পিছনের কারণ, পিছনের ঘটনাগুলো কি ছিল, যদি এটা দিয়ে আজকে আলোচনা শুরু করতেন। আচ্ছা, আচ্ছা, প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে আমি এটার রেশটা একটু অনেক আগ থেকে টানি। 71 পরবর্তী সময়, এই 71 পরবর্তী সময় থেকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি আমরা ওলামায়ে কেরাম। এটা শুধু যে কওমি ঘরানার তা নয়, বরং যাদের মধ্যে ইসলামী লেবাস পোশাক আছে, যারা ইসলামিক চিন্তা চেতনা যারা রাখেন,
তারাই একাত্তর পরবর্তী সময়ে বিভিন্ন বৈষম্য নিপীড়নের শিকার হয়েছেন বিভিন্নভাবে। এটা কাঠামোগতভাবে হোক, রাষ্ট্রীয় কাঠামোগত, শিক্ষা, সামাজিক অধিকার, সবভাবে জেল জুলুম সহ্য করা, বিভিন্ন ক্ষেত্রেই তারা অনেক অত্যাচারের শিকার হয়েছেন। এই ২৪-এর এই আন্দোলনটা যদিও শুরু হয়েছিল ভার্সিটি বা আমাদের সরকারি চাকরির কোটা নিয়ে, এবং এটা কিন্তু শুধুমাত্র জেনারেল পড়ুয়াদের, স্বাভাবিকভাবেই আমাদের কমি পড়ুয়াদের তেমন কোনো আশা নেই যে তারা দাওরা ফারিগ হয়ে তারা ইফতার শেষ করে তারা কোনো একটা কোটায় তারা ভর্তি হবেন, এটা তো বিন্দুমাত্র আশা নেই। তো সেই হিসাবে আন্দোলন যখন শুরু হয় জুলাই মাসে, ৫ই জুলাই আন্দোলন শুরু হয় ভার্সিটিতে, তখন কিন্তু এই আন্দোলনের সাথে আমাদের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না, যৌক্তিকতাও ছিল না, হেতু ছিল না। সেই হিসেবে আমরা তখন নামিনি মাঠে, কিন্তু এর পক্ষে আমাদের সমর্থন ছিল, আমরা অনেকেই পোস্ট করেছি। এবং তখন বিশেষ করে এখনকার যুগে কোনো পক্ষকে সমর্থন করার সবচেয়ে বড় দলিল হলো অনলাইনে পোস্ট করা। এটা কিন্তু অনেকে কিন্তু গুরুত্ব দেয় না। আমরা কিন্তু অনেকে ফেসবুকটাকে গুরুত্ব দিই না, যে লিখে কি হবে, ফেসবুকে পোস্ট করে কি হবে। বাস্তবে কিন্তু এই আন্দোলনটা কিন্তু গতি পেয়েছে ফেসবুকের পোস্টের মাধ্যমে। সবাই যখন একসাথে পোস্ট করলো, সবাই যখন একসাথে সমর্থন দিল, মতামত দিল, তখন এই বিষয়টা পুরো দেশে ছড়িয়ে পড়েছে, একসাথে প্রোফাইল বিষয়টা। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তখনই আন্দোলনের শুরুতে আমরা ফেসবুকে পোস্ট করি, সমর্থন করি, আমাদের মোটামুটি সবাই করেছি আমরা এটা। কিন্তু এই আন্দোলনটা যখন মারাত্মক আকার ধারণ করে এবং সরকারি বাহিনীর মাধ্যমে যখন একের পর এক খুন করা হচ্ছিল, শহীদ করা হচ্ছিল, আমাদের ভাইদের বোনদের আটক করা হচ্ছিল, তখন আমাদের সামনে দুইটা বিষয় চলে আসে। একে তো হলো যে আজকে হয়তো আমারও কোনো ভাই মারা যেতে পারে, বা এই যে আমি রাস্তায় নামবো, আজকে তো আমিও মারা যেতে পারি। এখানে মোটিভটা ছিল প্রথমত যে এই যে সরকারি বাহিনী যে হত্যা করতেছে বা জুলুম করতেছে, এই জুলুমের কাতারে তো আমিও পড়তে পারি। নাম্বার ২ মোটিভটা ছিল ৭১ পরবর্তী সময় যেভাবে ৭১-এর যুদ্ধের রেশ দিয়ে আমাদের ওলামায়ে কেরামদেরকে আমাদের দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হচ্ছিল, ২৪-এর আন্দোলনের পরেও যাতে ওলামায়ে কেরামদেরকে এই ধরনের কোনো ট্যাগ লাগানোর সুযোগ না থাকে, এই জন্য আমরা তখন মাঠে নামি। এবং আমাদের মাঠে নামাটা অনেক পরে হয়েছে যদিও, কিন্তু এই যে যেটা আপনি বললেন একটু আগে, মূল কারণটা যে তখন কিন্তু একটা হেতু ছিল যে আমরা মাঠে নামলে সরকারের এটাকে বিশ্ব পরিমণ্ডলীয়ভাবে উপস্থাপন করবে, দেখেন এর পেছনে জঙ্গিদের হাত আছে, হিজবুত তাহরীরের হাত আছে, বা জামায়াতের হাত আছে, বা অমুক দলের হাত আছে, এটা যাতে ট্যাগ লাগাতে না পারে। এই জন্য আমরা তখন প্রত্যক্ষভাবে সমর্থন করতে না পারলে আমাদের পরোক্ষভাবে সব দিক থেকে সমর্থন ছিল। বিভিন্ন মাদ্রাসায় তারা পানি খাওয়াতো এবং আমরাও রাস্তায় নামতাম। এবং আমাদের ৩ আগস্ট আমাদের যেদিন আলেম সমাজের আমাদের যেদিন প্রথম শুরু হয় আর কি, এর আগেও আমরা মাঠে ছিলাম। এবং বিশেষ করে আমি, আব্দুল্লাহ, মাসুদ ভাই, আমরা যারা ছিলাম আর কি আলেম সমাজের, তারা প্রত্যেকে মাঠে ছিলাম। মোটা দাগে আমি তো এই টপিকে যখন কেউ বলে যে হুজুররা এতদিন কই ছিল, আমি তো বলি যে কোটা আন্দোলন শুরু থেকেই হুজুররা ছিল, এবং আমাদের থাকাটা ছিল এমন, না থাকাটাই হচ্ছে আমাদের থাকা। আমরা যদি শুরু থেকে সশরীরে মাঠে নামতাম, তাহলে আন্দোলনটা কিন্তু আন্দোলনের গতিটা অন্যদিকে চলে যেত, গতিটা, এবং ধরাপাকড় ভাবে ধরেন আমাদের ছেলেপেলেকে গ্রেফতার করে ফেলতো, আন্দোলনটা থেমে যেত। তো আমার কাছে তো মনে হয় যে আমাদের না থাকাটাই হচ্ছে অংশগ্রহণ ছিল, সবথেকে বড় অংশগ্রহণ। জি। তো সেই জায়গা থেকে ভাই, শুরুতে যখন আপনারা চিন্তা ভাবনা করতেছিলেন, আমি তো আপনার ফেসবুক পোস্টও দেখছি যে ওই টাইমে আপনি যখন ঘোষণা আসে নাই অফিসিয়ালি সাধারণ আলেম সমাজ, তার আগের থেকে আপনি নিজে নামতেছিলেন। তো সাধারণ সমাজকে এই একটা কাঠামোর মধ্যে বা একটা নাম দিয়ে নামার যে একটা প্ল্যান, এটা কার মাথায় আসলো বা কে আসলে প্রথম উদ্যোগটা নিল? এটা হলো জুলাইয়ের ২৬-২৭ তারিখের দিকে আমাদের যিনি আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান ভাই, যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক, তিনি আমাকে ফোন দিলেন এবং ওটাই ছিল আমাদের প্রথম শুরুয়াত। ফোন দিয়ে বললেন, ভাই আমাদের তো মাঠে নামা দরকার। তো আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি অনলাইনে, আমাদের আর কি আমাদের পোস্টের রিচ ভালো হয়, আমরা যারা এইসব বিষয়ে লেখালেখি করতেছি, আমাদের এই বিষয়ে একটু সবাইকে সচেতন করা দরকার, আমাদের মাঠে নামা দরকার। এখন আমরা মাঠে নামবো কীভাবে, কোন শুরুতে বা কোন ব্যানারে, এটা দেখার বিষয়। আর তখন তো অনেক ভয় ছিল, তখন তো পুলিশ সবাইকে আটক করছিল, গ্রেফতার করছিল, এবং ফেসবুক পোস্টের কারণে আমরাও চোখে ছিলাম। আমিও বেশ কয়েকদিন বাসায় থাকতে পারিনি। এলাকার যারা যুবলীগ ছাত্রলীগ করতো, তারা আমাকে বেশ ইয়াতে রাখতো সবাই, আমি কই থাকি, কি করি। তো এই ভয়ে ছিলাম। তো তখন আমি তার সাথে কথা বললাম যে আমাদের অমুক ভাই, আব্দুল্লাহ, মাসুদ ভাই, আমাদের মহিম মাহফুজ ভাই সহ আমাদের রকিব ভাই, এরকম আমরা কয়েকজন মিলে পরামর্শ করলাম, তাহলে আমরা একদিন মাঠে নামতে পারি। আমাদের প্রথমত উদ্দেশ্য ছিল মাঠে নামবো, আমরা কোনো সহিংসতা করব না, আমরা আমাদের যে দাবি আমরা এগুলো ফুটিয়ে তুলব।
তখন আমাদের স্থান ঠিক হলো যাত্রাবাড়ির ভিতরে, যাত্রাবাড়ি এবং শনিরাখার ঠিক মাঝামাঝি এলাকাতে আর কি, দুনিয়াতে ওভারব্রিজের পাশে আমরা সেখানে দাঁড়াবো। তো প্রথমে কথা ছিল দাঁড়াবো হলো দনিয়া কলেজের সামনে, কিন্তু সেখানে তখন আর্মির অবস্থান ছিল খুব কঠোরভাবে এবং চারিদিক থেকে অনেক গোলাগুলি হচ্ছিল। তখন আমরা দুনিয়া কলেজ থেকে একটু সামনে আগায় কাজলার দিকে আমরা দাঁড়াই আর কি। এটা তো হচ্ছে আপনাদের যে প্রথম যে আমারও কিছু বলার আছে, সেখানেই আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা এই ব্যাপারে চুপ না, বরং এই ব্যাপারে আমাদেরও কিছু বলার আছে, এভাবেই আমরা আর কি শুরু করি আর কি। মানে আপনাদের প্রথম ঘোষণাটাই আসছে যে আমারও কিছু বলার আছে জি, এই নামে। তখন কিন্তু সাধারণ আলেম সমাজ কোনো নাম হয় না, এবং এই আন্দোলনের পরে মানে ওই দিন আমারও কিছু বলার আছে প্রোগ্রাম শেষ করে, হ্যাঁ 3 তারিখ আমরা প্রোগ্রাম শেষ করে একটা সংক্ষিপ্ত মিছিল নিয়ে যাই যাত্রাবাড়ি মাদ্রাসা পর্যন্ত। সেখানে দোয়া করে যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদের যেখানে অস্থায়ী অফিস ছিল, মাদ্রাসায় হুজুরের রুমে বসে মাওলানা রিদওয়ান হাসান ভাইয়ের ওনার রুমে বসে তখন পরামর্শ করে একটা নাম ঠিক হয় সাধারণ আলেম সমাজ। আচ্ছা, মাশাআল্লাহ। মাওলানা রিদওয়ান হাসান ভাইয়ের কথা যখন আসছে, আমার কাছে একটা প্রশ্ন ওই টাইমে খুবই আসতেছিল। সে প্রশ্নটা হচ্ছে যে মাওলানা রিদওয়ান হাসান ভাই হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক। তো যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব আমাদের ওস্তাদ মুরব্বী। তো রিদওয়ান হাসান ভাই যখন সাধারণ আলেম সমাজের ব্যানারে নেতৃত্বে আছেন, আপনারাও আছেন, তো অনেকে তখন বলতেছিল যে এটা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে পরিচালনা হচ্ছে এবং যাত্রাবাড়ির হজরত গ্রিন সিগন্যাল পেয়ে এটা আর কি শুরু করেছে। আসলে এটার ব্যাপারে আমি একটা বিস্তারিত একটা পোস্ট করেছিলাম, আমি এটা বলি এখন। প্রথমত কথা হলো একেবারে সোজা সাপটা কথা, আমি কিন্তু যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র না, এবং আমি যাত্রাবাড়ি হজরতের হাতে বায়াত প্রাপ্তও না, মানে হজরতের আমি মুরিদও না। হজরতকে মহাব্বত করি, হজরত আমাদের বাংলাদেশের একজন সিনিয়র আলেম, খুব শ্রদ্ধেয় আলেম। কিন্তু প্রথম কথা হলো যে আমাদের এই আন্দোলনের, আমাদের এই সংগঠনের পেছনে বা সেদিন আন্দোলন শুরু হওয়ার পেছনে যাত্রাবাড়ি মাদ্রাসার বা উস্তাদের বা কোনো শাইখের বা অন্য কোনো মাদ্রাসার, ফরিদাবাদ হোক, হাটহাজারী হোক, কোনো আলেমের কোনো পদক্ষেপ ছিল না বা কোনো ভূমিকা ছিল না। আমি এটা ওনাদের দোষ বলতেছি না, মানে যেভাবে অনেকে বলে আমি ঠিক এভাবে উত্তরটা দিচ্ছি আর কি। আমরা অন্য কারো আশকারায় আমরা মাঠে নামিনি, অন্য কারো পক্ষ হয়ে, অন্য কারো দোষ ঢাকতে আমরা মাঠে নামিনি, এবং পরবর্তীতেও আমরা এটাকে অন্য কোনো দলের হয়ে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে অমুক আলেমের বি টিম হয়ে আমরা মাঠে নামিনি। এই যাত্রাবাড়ি শাইখের এখানে আপনার হাত দেওয়ার কোনো মানে আপনার প্রশ্নই আসে না। পরবর্তীতে শায়েখ নাকি একটা অনুদান আপনাদের হাতে, এটা হলো আমাদের সংগঠনে না, এটা হলো ওই যে বন্যার সময় আমরা বেশ ভূমিকা রাখি। বন্যার সময় আমাদের টিম প্রায় 20-25 জনের, মানে এটা আন্দোলন পরবর্তী সময় থাকে। হ্যাঁ, ওই যে আমাদের বন্যার সময় ফেনীতে বন্যার সময় আমাদের 20-25 জনের টিম, তারা সেখানে প্রায় 3 সপ্তাহ ছিলেন। আচ্ছা, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা অনেক কষ্ট করেছি। তখন আমরা বড় বড় আলেমদের কাছে গিয়ে এবং যারা মোটামুটি সামর্থ্যবান তাদের কাছে অনুদান সংগ্রহ করি। তো যাত্রাবাড়ির শাইখ মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে দুনিয়া দিয়েছেন বেশ। তো আমাদের রিদওয়ান হাসান ভাই যেহেতু এই জায়গার ওস্তাদ এবং হজরতের বেশ কাছের মানুষ, তো তখন উনি গিয়ে আমাদের আলেম সমাজের নামে না, বন্যার নামেই বলা হয় যে আমরা বন্যাতে আমরা আমরা ত্রাণ দিচ্ছি, তো আপনি কিছু দেন। তখন তিনি বেশ কিছু টাকা অনুদান দেওয়ার আর কি ফিকির করে, কিন্তু আসলে আমাদের তখন সেটা লাগেনি আসলে, এবং এটা এখন পর্যন্ত আমরা তার থেকে নেইনি এখন। আচ্ছা, মানে এখনো নেওয়া হয়নি, আমরা নেইনি, কারণ এটা পরবর্তী আমাদের কাজে লাগেনি। অথচ মানে শুরুতে রিদওয়ান ভাইয়ের সম্পৃক্ততা এবং শেষে আসে হযরতের অনুদানের ব্যাপারটা তো ফলাভাবে প্রচার হয়েছে। তো এটা তো যেন অনেকের এই কিনে চলে গেছে, এই তো হুজুর তাহলে নিশ্চয়ই এখানে। বরং আমি আরেকটু কথা বলি, ব্যাপারটা অন্যদিকে। ব্যাপারটা হলো আমাদের রিদওয়ান ভাই তো যাত্রাবাড়ির ওস্তাদ, তো স্বাভাবিকভাবে একজন মাদ্রাসার ওস্তাদ তিনি অন্য কোনো সংগঠনে ফিকির করবেন, সময় দেবেন, এতে একটু সমস্যা হয়। এর কারণে আরও যাত্রাবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে রিদওয়ান ভাইকে একটু চাপও দেওয়া হয়েছে যে আপনি কেন মাদ্রাসার বাইরে বেশি সময় দিচ্ছেন, এমন চাপও আসে। আমার এখানে একটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে যে ধরেন হুজুরি পেছন থেকে কলকাঠি বা পেছন থেকে আপনাদের উৎসাহ ধরে, দোষটা কোথায় ছিল তাহলে? দোষটা আসলে ওই মূলত দোষ না, কিন্তু কেউ আসলে একটু যুক্তি দেখাতে পারে যে আমরা অমুক শায়েখের বি টিম হয়ে নামছি বা অমুক রাজনৈতিক টিমের বি টিম হয়ে নামছি। আমাদের সূচনা, আমরা যারা তরুণ আলেম, সাধারণ আলেমের সমাজ সম্পূর্ণই তরুণ আলেমদের সংগঠন। এখানে আমাদের কোনো দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে। আমাদের যতগুলো প্রোগ্রাম এখন মধ্যে হয়েছে এবং হবে, কোনোটাই কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য হবে না। মানে যাত্রাবাড়ি শায়েখের কথা আসার যে ব্যাপারটা মানে আসছে যে আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যাত্রাবাড়ি হজরতের একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি মাদ্রাসায় আসতেন, প্রোগ্রামে আসতেন। তো এখন মানে প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে তাহলে যাত্রাবাড়ি শায়েখ আওয়ামী লীগ, কিন্তু আমরা তো দেখছি আসলে ব্যাপারটা এমন না। কারণ ওই টাইমে আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে
প্রত্যেককেই কারো না কারোর সাথে একটা সম্পর্ক রাখতে হয়েছে, এটা এবং আমাদের মাদ্রাসা কওমিয়ার জন্যই রাখতে হয়েছে। সেটাকেও যদি আমরা সামনে নিয়ে বলি যে ধরেন যাত্রাবাড়ি শাহেক, তাহলে কি যাত্রাবাড়ি শাহেক এরকম একটা যৌক্তিক আন্দোলনে কন্ট্রিবিউট করতে পারেন না, বা তিনি কি ছাত্র নামাইতে পারেন না? অবশ্যই। মানে এই জবাবটা কিন্তু ওখানে যায় নাই, মানে যারা প্রশ্ন তুলতেছে কিন্তু ওই জবাবটা কিন্তু ওনাদের কাছে যায় না। যখন প্রশ্ন তুলতেছেন, ধরেন কথার কথা প্রশ্ন তুলছেন ওলিউল্লাহ আরমান সাহেব, জমিয়ত উলামা ইসলামের দায়িত্বশীল, ওনার পোস্টের পরিপ্রেক্ষিতে আমি একটা পোস্ট করেছিলাম। উনি প্রথম যে প্রশ্নটা তুলছেন যে যাত্রাবাড়ি ফরিদাবাদ ওয়ালারা গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে নেমেছে, অথচ আমি তো আপনাকে আজকে ঘটনা বললাম যে ফরিদাবাদে আমরা যারা মাঠে নেমেছি, আমরা কতটা স্ট্রাগলের মধ্যে মাঠে নেমেছি। এটাই আসলে তো পেছনের ইতিহাস না জানলে সেখানে মানে আমি যেই কথাটা বলতেছিলাম যে ধরেন তাদের প্রশ্ন আসলো, তো তাদের প্রশ্নের উত্তরে আমরা বারবার বলছি যে না, তাদের এখানে আমাদের যাত্রাবাড়ি শাহেকের কোনো ইয়া নাই। আমরা কেন এই কথাটা বলতে পারছি না বারবার যে যাত্রাবাড়ি শাহেক যদি করে তো সমস্যাটা কি? যাত্রাবাড়ি শাহেককে যৌক্তিক আন্দোলনের সমর্থন দিবেন না? কথা হলো এটাই, আসলে যাত্রাবাড়ি শাহেক কেন, বিভিন্ন রাজনৈতিক দলই তো ইসলামিক কোন ইসলামী হোক, সবাই তো আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন কারণে ওনাদের সাথে সখ্যতা রাখতে হয়েছে, বাধ্যতা ছিল আর কি এক ধরনের। কিন্তু যাত্রাবাড়ি শাহেক তো আন্দোলনের সময় আন্দোলনের বিরোধিতা করেননি, এটা হলো প্রথম ব্যাপার। সমন্বয়কদের মধ্যে একজন আছেন আমাদের সার্জিস হাসান, সেও তো আগে ছাত্রলীগ করতে স্পষ্ট, এবং তখন তো তার ব্যাপারে একটা ছাত্রলীগ করে, সে কেন আন্দোলনে থাকবে? কিন্তু এই প্রশ্নটা পরে আর ধোপে টেকে নেই, কারণ সে তখন পরিস্থিতি বুঝেই সেখান তাদের সমর্থন ত্যাগ করে আন্দোলনের সময় দিয়েছেন। তো যাত্রাবাড়ি শাহেকের ব্যাপারটা এমনই আসলে। তার মাদ্রাসায় আগে স্বরাষ্ট্র উপদেশ আমাদের যিনি স্বরাষ্ট্র ছিল আর কি, সে কয়েকবার গিয়েছে, কিন্তু আন্দোলনের সময় তো যাত্রাবাড়ি শাহেক বা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি যে আমরা আন্দোলনে বরং দেখা যায় যেটা যাত্রাবাড়ি, এবং এটা শুধু আমরা আলেম তা না, যাত্রাবাড়ি এবং আমাদের আন্দোলনের সময় তো যাত্রাবাড়িকে বলা হয় আপনার স্টালিনগ্রাদ বলা হয় আর কি, এবং আন্দোলনের একটা ভিত্তি বলা হয়। যখন যে ইয়া দিয়ে দিল, যে নেট অফ করে দিল, যখন থেকে যাত্রাবাড়িতে আন্দোলন চালু ছিল আমরাই চালু রাখছিলাম। এটা তো ছাত্ররাই, মাদ্রাসা ছাত্ররাই তো চালু করে। যারা আম পাবলিক তারাই বলেন, এবং যারা আমাদের সমন্বয়ক আছেন, ছাত্র সমন্বয়ক, তারাই বলেন যাত্রাবাড়ি আন্দোলন সফল হওয়ার পেছনে বা যাত্রাবাড়িটা আমাদের দখলে থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হলো মাদ্রাসা ছাত্ররা। বিশেষ করে যাত্রাবাড়ি মাদ্রাসার যে রোডটা, কুতুবখালী রোডটা, তো যাত্রাবাড়ির মোড় থেকে কোনো পুলিশ তারা যদি এদিকে আসতে চান, তাদেরকে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদের বাধায় পক্ষে আসতে হবে, কিন্তু তারা সেটা পারেননি। এদিক থেকে আন্দোলনের শুরু থেকে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা বেশ ভূমিকা রাখছেন, বিশেষ করে 4 তারিখ 5 তারিখের সময়টা। আচ্ছা, তারা পুরো জায়গা দখল আপনাদের প্রথম প্রোগ্রাম ছিল হচ্ছে আমারও কিছু বলার আছে, এরপরে 5 আগস্ট, এই 2 দিনের মধ্যে নতুন কোনো এরপরে আমাদের টানা 2 দিন ছিল। প্রথমে হলো আমাদের তো প্রথম থেকেই সমন্বয়কদের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ ছিল, আমাদের রেদওয়ান ভাই, রকিব ভাইদের সাথে, মূল সমন্বয়কদের সাথে। আচ্ছা, যেমন আমাদের তারিকুল হাসান, তারিক ভাই তো আমাদের মাদ্রাসা পড়ুয়া, তো ওনার সাথে আমাদের বেশ সখ্যতা আছে আলহামদুলিল্লাহ। তারিক ভাই, সার্জিস ভাই, এরকম যারা আছে সবার সাথে তখন থেকে, এবং মূল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচি রাখতো আমরা সেটাই পালন করতাম। যেমন আমাদের 3 তারিখ ছিল হলো, আমারও কিছু বলার আছে, 4 তারিখ আমাদের প্রোগ্রাম ছিল হলো গাস্ট কর্মসূচি। মানে 4 তারিখ প্রোগ্রাম ছিল হলো ছাত্ররা যে প্রোগ্রাম দিয়েছিল সেটাকে আমরা গাস্ট করে করে যাত্রাবাড়ির বিভিন্ন টং দোকানে, পাড়া মহল্লে আমরা ছড়িয়ে দিতাম। আমার মনে হয় বাংলাদেশের কোন আন্দোলনে এই গাস্ট কর্মসূচি একটা নতুন আন্দোলনের বারুদকে তো আমাদের ছড়িয়ে দিতে হবে। তো যারা ফেসবুকে নেই ওনাদের কাছে তো দাওয়াতটা পৌঁছাতে হবে যে আন্দোলন চলতেছে, এই যে ফেসিবাদ বিরোধী, আপনাদেরও মাঠে নামতে হবে। এই দাওয়াতটাই আমরা সবার কাছে আমরা ছড়িয়ে দিয়েছি। গাস্ট কর্মসূচিটা আপনারা কয়জন কিভাবে গাস্ট কর্মসূচিটা প্রথমত আলহামদুলিল্লাহ বেশ শুকরিয়ার সাথে বলতে হয়, আমরা তখন যেই ঘোষণা দিতাম সেটাই পুরো বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামপন্থী মানুষ সবাই খুব ভালোভাবে মানে তারা গ্রহণ করেছেন এবং সবাই সমর্থন করেছেন। তো আমরা তো ঘোষণা দিতাম, আমরা বিশেষ করে আমরা যারা মূল ছিলাম, আমরা যাত্রাবাড়ি, শনিরাখড়া, যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আশেপাশে কুতুবখালী, কাজলা, এইসব এলাকায় আমরা দল বেঁধে 2-3 জন, কারণ যেহেতু তখন একসাথে দল বেঁধে অনেক কিছু করা যেত না, 2-3 জন গিয়ে আমরা বিভিন্ন দোকানে বসে চা খেতাম, এবং ওই খেতে ওইখানে চায়ের দোকানদার, চাওয়ালা সবার সাথে বলতাম। তো সবাইকে মূলত এই আন্দোলনের বারুদটা মানে আমরা দিয়ে দিয়েছিলাম আমরা আর কি। এটাই আমাদের, মানে এটা হচ্ছে 4 তারিখের কর্মসূচি। 5 তারিখে তো আমাদের সকলের কর্মসূচি এক দফা। 5 তারিখ আমরা তখন সবাই সেখানে গেছিলাম। জি জি। আচ্ছা, সাধারণ সমাজ মানে প্রতিষ্ঠার পর, মানে আমি এখানে কিন্তু কোনো বড় কাউকে ছোট করার কথা বলতেছি না, কিন্তু হচ্ছে যে বড়দের কাছ থেকে কোনো সারা বলতে তারা ফোন দিয়ে বা এমনি কোনোভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, শুকরিয়ার সাথেই বলতে হয়। আমাদের বড়রা আমাদেরকে বেশ সমর্থন জুগিয়েছেন, যেটা আমাদের পরবর্তী আমাদের এত দূর পর্যন্ত এখনো পথ চলার পেছনে সবচেয়ে বড় আমাদের আর কি আমাদের যোগান ছিল আর কি, ডিজেল হিসেবে কাজ করছে। সবাই দোয়া করছেন এবং অনেকে আমাদেরকে ফোন দিয়ে সমর্থন দিয়েছেন আসলে, যেটা আমাদের পক্ষে একেবারে স্বপ্নের মতো ছিল।
এবং এখন আলহামদুলিল্লাহ অনেক বড়রা বিভিন্ন মজলিসে আমাদের নাম বলে দোয়া করেন, যেমন মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের উস্তাদতুল্য মানুষ, সেরে তাজ। উনি আমার সাথে একদিন দেখা হলো আন্দোলনের পরে। ওনার সাথে আমার প্রথম দেখা হয় সরাসরি আন্দোলনের পরে একটা সেমিনারে। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে দূর থেকে দেখিয়ে উঠে এসে আমার সাথে মোয়ানাকা করেন, আরে মাওলানা তানজিল, আপনারা সেদিন যদি মাঠে না নামতেন হঠাৎ করে, এতদিন যে আমাদের কি অবস্থা হইতো, আপনারা আমাদেরকে বাঁচায় দিলেন। আপনাদের নাম আমি বিভিন্ন সেমিনারে বলি। মানে আমাদের ব্যাপারে বড়দের আলহামদুলিল্লাহ বেশ আস্থা আছে এবং আমাদেরকে তারা বেশ ভালো চোখে দেখেন আলহামদুলিল্লাহ। এমন শুধু উনিই না, অনেক বড়রা আমাদেরকে বেশ দোয়া করেন, ফোন করে খোঁজখবর নেন, এবং আমরাও বিভিন্ন বিষয়ে আমরা ওনাদের কাছে যাই, এটা তো হচ্ছে এখনকার অবস্থা। এখন তো দোয়া করা সহজ। মানে ইয়ার সময় 5 তারিখের আগে, হ্যাঁ 5 তারিখের আগে, 5 তারিখের আগে সম্ভবত তখন পর্যন্ত বেশি বড়দের কাছে আওয়াজটা যায়নি। কিন্তু আমরা যেদিন প্রোগ্রাম করি, প্রথম প্রোগ্রাম যেদিন করি আমরা 3 তারিখে যেদিন করি, আমারও কিছু বলার আছে শিরোনামে, সেখানে মুসা আল হাফিজ সাহেব হুজুর আসছিলেন এবং তিনি এসে ভাষণ দিয়েছিলেন এবং তিনি যাত্রাবাড়ি মোড় সেই পুলিশের বাধার টোপকে আসেন। এটা বেশ প্রশংসার সাথে বলতে হয়, হুজুরের শুকরিয়া করি, হুজুর বেশ কষ্ট করছেন। এই হিসাবে মোটামুটি যাদের কাছে আমাদের খবর গিয়েছে সবাই বেশ প্রশংসা করছেন এবং কেউ আমাদেরকে বাধা দেননি, এমন কোনো খবর আসেনি। বাধা দূরের কথা, বা কেউ কোনো আপত্তিও জানাননি যে এরা কেন মাঠে নামলো, এটা কেউ বলেননি, আমরা যতদূর জানি আর কি। আপনার তখন পর্যন্ত তো হেফাজত থেকে বড় কোনো কর্মসূচি আসেনি। তো হেফাজতের মুরব্বী যারা আছেন, তারা আপনাদের সাথে কন্ট্রিবিউশন, হেফাজতের মুরব্বীদের মধ্যে মুফতি হারুন ইজা সাহেব হুজুরের সাথে আমার কথা হয়। আচ্ছা। তাকে ব্যাপারটা আমরা জানাই, তখন তিনি বেশ দোয়া করেন এবং অনেক পরামর্শ দেন। তো যেহেতু হুজুর হেফাজতের পদে আছেন, তো সেই হিসেবে হেফাজতের মধ্যে থেকে শুধু তার সাথেই যোগাযোগ ছিল। আর বাকি মুরব্বীদের ব্যাপারে আমার জানা নেই যে আসলে আমাদের খবরটা তখন পর্যন্ত পৌঁছাইছে কিনা, যেহেতু অনেকেই আমাদের সাধারণ মানুষের মেন কার্যক্রম ছিল অনলাইন কেন্দ্রিক, অনেক ওস্তাদের কাছে না পৌঁছানোর সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা ভাই, ঢাকাতে তো আন্দোলন মানে খুব ছিল, জোরদার ছিল, এবং আমার মনে হয় যে বাংলাদেশে আপনার হচ্ছে ৭১ পরবর্তী সময়ে এই ২৪-এর এই আন্দোলনই শুধু ঢাকা কেন্দ্রিকই ছিল না, একেবারে পুরো বাংলাদেশ নড়ে গেছিল। সাধারণ আলেম সমাজের সাথে বাংলাদেশের অন্যান্য জেলার আলেমদের কোনো কানেকশন বা কোনো নির্দেশনা পালনের ব্যাপার ছিল কিনা? আমাদের ৩ তারিখের যে অনুষ্ঠানটা হয়, সেটা আমরা যখন ঘোষণা দিই, ঘোষণা দেওয়ার পরে আমাদের সাথে অনেকে যোগাযোগ করেন, তারাও আমাদের নামে বা আমাদের শিরোনামে তারা বিভিন্ন জেলায় তারা আয়োজন করবেন। তখন আমরা বেশ কয়েকজনকে আমরা সাড়া দিই এবং ঢাকার বাইরেও বেশ কয়েক জায়গায় আমাদের শিরোনামেই বিভিন্ন জায়গায় তারা ইন্তজাম করেন, আয়োজন করেন। এবং এর পরবর্তী সময়েও সবাই যোগাযোগ করেন এবং তারা বলেন যে বিভিন্ন বিভাগ কেন্দ্রিক বা জেলা কেন্দ্রিক কমিটি গঠনের। আমাদের যেহেতু কোনো রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছা নাই, অত অভিলাষ নাই, এই জন্য আমরা কোনো কমিটি গঠন করিনি, বরং আমরা বিভিন্ন জেলার ওলামায়ে কেরামদেরকে আমাদের সঙ্গে যুক্ত করে দিছি। ফলে তারা সেখানে আমাদের মতো করে তারা সেখানে বেশ কিছু তারা চারা চিন্তা কার্যক্রম চালাইছেন। আপনাদের তো একটা কমিটি হয়েছে, এটাই মানে 5 আগস্টের আগেই হয়েছে না পরে? যেটা না, এটা 5 আগস্টের পরে। আচ্ছা, আপনাদের এই মানে কমিটি গঠনের প্রক্রিয়াটা কি ছিল বা উদ্দেশ্য কি ছিল ওই টাইমে এসে? আচ্ছা, প্রথমে তো যেটা বললাম, প্রথমে আমার কিছু বলার আছে শিরোনামে, যে আমাদের প্রথম প্রোগ্রাম হয় 3 তারিখ। এর আগ পর্যন্ত তো আমাদের কোনো সংগঠনের উদ্দেশ্য ছিল না, কিন্তু 3 তারিখের পরে কিন্তু ওই সময় পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে আমাদের 5 তারিখ আমাদের স্বাধীন হতে হবে। তো তখন আমরা 3 তারিখের প্রোগ্রাম করে আমরা যখন বসলাম যাত্রাবাড়ি মাদ্রাসায়, তখন আমাদের সবাই বলতেছিলাম যে আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয়নি, সামনে আমাদের আরো মাঠে নামতে হবে। এবং তখন আমাদের মাথায় এটাই ছিল যে আজকে কেবল শুরু, সামনে আর অনেক কষ্ট করতে হবে, আমাদের অনেকের বন্দী হতে হবে, আমাদের জুলুম সহ্য করতে হবে। এই জন্য আমাদের আমাদের দেওয়া দরকার, আমাদেরকে রূপ দেওয়া দরকার একটা। তো তখন একটা পরামর্শ হয়, একটা সাংগঠনিক একটা রূপ হওয়া দরকার। কিন্তু যেহেতু এখানে কোনো পদবি থাকবে না, সভাপতি সহসভাপতি থাকবে না, মূলত আন্দোলনটাকে বা সাংগঠনিক আপনার কাজকর্মগুলোকে একটু সাজিয়ে গোছানোর জন্য বাস কিছু মানে পদ দেওয়া হয়, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, সদস্য, এইভাবে কিছু পদ নির্ধারণ করা হয় আর কি। এভাবেই এখনো চলতেছে। আচ্ছা, ভবিষ্যতে এভাবেই থাকার নিয়ত আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা শুধু মানে এই একটা কমিটি, মানে এটার কোনো জেলা কমিটি বা এরকম কিছু এখন পর্যন্ত নেই, বরং আমরা বিভিন্ন জেলা থেকে সচেতন যোগ্য তরুণ আলেমদেরকে আমাদের সাথে যুক্ত করতেছি এবং এখন পর্যন্ত আমাদের ঘোষিত কমিটিতে সদস্য সংখ্যা সবসহ 22 জন। আমরা গত পরামর্শে আমরা বেশ কয়েকজন আরো প্রায় দ্বিগুণ তরুণ এবং বিভিন্ন জেলা থেকে তরুণ এবং যাদের আচ্ছা, এবার একটা কথা বলি, আমাদের সংগঠনে আসলে একটা রুলস আছে, সেটা হলো আমরা আমাদের সংগঠনের কমিটিতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কাউকে রাখবো না। এর উদ্দেশ্য এটা না যে আমরা তাদেরকে সমর্থন করছি না, বরং উদ্দেশ্য হলো যেহেতু আমাদের এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, সামাজিক সংগঠন বলা যায়, বা আমাদের মূল পরিচয় হলো একটা বুদ্ধিভিত্তিক সংগঠন। তো রাজনৈতিক
কোনো পরিচয়ের ব্যক্তিবর্গ যদি একাধিক হয়ে যায় তখন দেখা যায় এটা একটা দিকে মানে মানে আপনার হয়ে যায় বেশি আর কি, যাতে এক পেশে না হয় বা কোনো নির্দিষ্ট কোনো দলের যাতে হস্তক্ষেপ না থাকে। এই জন্য আমাদের একটা রুলস আছে যে আমাদের দলে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কেউ আর কি থাকবেন না, আপাতত এই রুলসটা আছে। সেই হিসাবে আমাদের 22 জনের বাইরেও আরও প্রায় 22-23 জন আমাদের যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই পূর্ণ কমিটির ঘোষণা আমরা ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ঘোষণা করে দিব। আচ্ছা ভাই, যেহেতু আপনি বলছিলেন যে 5 আগস্ট আসলে কেউই জানতো না যে 5 আগস্ট হয়ে যাবে, তো 3 আগস্ট আপনাদের সরাসরি আত্মপ্রকাশ, ধরেন 5 আগস্ট এই 2-3 দিনের মধ্যে গোয়েন্দা, সিটিএসবি বা এই টাইপের কারোর সাথে কোনো যোগাযোগ যোগাযোগ বলতে কি বা কোনো হুমকি ধামকি? যোগাযোগ বলতে তখন যেটা মনে করি আসলে তখন তো আসলে গোয়েন্দা টোয়েন্দা সিটিএসবি সবাই তো আসলে তখন আপনার রাস্তায় ছিল আপনার ছাত্রদেরকে মারার জন্য। তখন আসলে আমাদেরকে যে ফোন টোন দিয়ে খোঁজ খবর নিবে এই পরিমাণ সময় ওনাদের ছিল না আর কি। আমাকে ব্যক্তিগতভাবে ধরছে আর কি, আমার পোস্টের কারণে রাস্তায় আমাকে ধরছে পুলিশ, আমার সামনে বসে ওনার সামনে বসে আমার পোস্ট মানে বেশ কিছু পোস্ট স্বাভাবিকভাবে এমনি ধরছে, ধরে পোস্ট ফেসবুক চেক করছে। হ্যাঁ, ফেসবুক চেক করছে এবং অনেকগুলো পোস্ট মানে ডিলিট করে দিয়েছে। এর মধ্যে একটা পোস্ট যেটা ছিল আমি পোস্ট করেছিলাম যে এটা হলো যেদিন ইন্টারনেট বন্ধ করা হয় সেদিন রাতে, ইন্টারনেট বন্ধ করার ঠিক 1-1.5 ঘন্টা আগের ব্যাপারটা পোস্ট করছিলাম যে আমি মাঠে নামতেছি, যে বাঁচি মরি আল্লাহর কাছে, একটা পোস্ট করছিলাম। তো সেটা আর কি পরে ডিলিট করা হয় এরকম। কিন্তু ব্যক্তিগত বা আমাদের সাংগঠনিকভাবে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, কারণ তখন সুযোগ ছিল না। আচ্ছা ভাই, 5 আগস্টের পরবর্তী সময়ে আমার তো মনে হয় যে ওই দিন থেকেই আমাদের যে নতুন লড়াই শুরু হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। আমরা প্রথম যে ধাপটা পালন করছি যে 5 আগস্টের পরবর্তী পুলিশ নাই রাষ্ট্রে, 2 দিন 3 দিন টহল দেওয়া থেকে শুরু করে অনেক কাজে আমাদেরকে করতে হয়েছে। তো 5 আগস্টের পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের চিন্তা থেকে আপনারা আসলে কি পদক্ষেপ নিয়েছেন? প্রথম পদক্ষেপ ছিল আমরা আমাদের রমনার পাশে একটা হল ভাড়া করে একটা আয়োজন করি, বিশাল একটা আমাদের একটা অনুষ্ঠান হয় সেমিনার টাইপের। কত তারিখে এটা? আমাদের অনুষ্ঠানটা হয় অক্টোবরে মূলত আর কি। আচ্ছা, অক্টোবর অনুষ্ঠানটা হয়। সেখানে আমাদের মূল শিরোনাম ছিল, মূল প্রতিপাদ্য ছিল যে কেমন বাংলাদেশ চাই আমরা, এই শিরোনামে। তো সেখানে আমরা আমাদের দেশের বিভিন্ন শ্রেণী পেশার ওলামায়ে কেরাম, দক্ষ রাজনীতিবিদ, শিক্ষক, ডাক্তার, অ্যাক্টিভিস্ট এবং সমন্বয়ক এবং আন্দোলনে শহীদ হওয়া পরিবারের কিছু সদস্য, মোট কথা বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে আমরা উপস্থিত করি। চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই ছিলেন। আমাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা এই আন্দোলন পরবর্তী সময় বাংলাদেশ 2.0 থেকে তারা কেমন দেখতে চান। সেখানে সংবিধান নিয়ে সবাই আরোপ করেছেন, সংবিধান, রাষ্ট্র গঠন এবং মোট কথা আপনার বিভিন্ন বিষয় এখানে আর কি ওঠে। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মূলত এই স্বাধীনতা পরবর্তী সময় আমরা বাংলাদেশ পুনর্গঠনে কী পদক্ষেপ নেওয়া যায় আমরা এই ব্যাপারে আলহামদুলিল্লাহ শুরু করি। এরপরে গত সপ্তাহের আগের সপ্তাহে, এটা 2 সপ্তাহ হয়নি এখনও, মানে একটা গোলটেবিল বৈঠক হয়েছিল। এটা হয়েছিল ইয়ার দিকে, কোথায় যেন স্থানটা খেয়াল নেই। সেখানেও একটা সেমিনার টাইপের আয়োজন হয় আর কি, সেমিনার মানে টাইপের। তো সেখানে আমাদের গোলটেবিল বৈঠকে আমাদের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোক ছিলেন, বিচারক থেকে শুরু করে বিভিন্ন দলের সদস্য, রাজনীতিবিদ ছিলেন। তো সেখানে আলেম সমাজকেও দাওয়াত দেওয়া হয়, তারা কেমন সংবিধান চান। তো আলহামদুলিল্লাহ আমাদের আলেম সমাজের পক্ষ থেকে আমাদের মাননীয় রিদওয়ান হাসান ভাই সহ আরেকজন যান, তারা সেখানে আমাদের সংবিধান নিয়ে আলোচনা করেন এবং সংবিধানের বিভিন্ন ধারা অনুচ্ছেদের মধ্যে কী ভুল ত্রুটি আছে এগুলো তারা তুলে ধরেন এবং কী যুক্ত করা যায় আর কি ধারা অনুচ্ছেদ, এগুলো তারা তুলে ধরেন। পাশাপাশি এবং আমাদের পূর্ণ একটা রূপরেখা আছে, আমাদের সংবিধান আমরা কেমন চাই এর একটা পূর্ণ রূপরেখা আমরা তৈরি করে পিডিএফ করে আমরা সেখানে আর কি জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি ওই যে কেমন বাংলাদেশ চাই আমরা, এটার পরে প্রত্যেকের আলোচনা থেকে একটা নির্যাস বের করে আপনার একটা রূপরেখা দাঁড় করিয়েছেন কিনা? ওটা আসলে ওই সেমিনারে আসলে আমাদের এমন কোনো রূপরেখা আসলে মানে সেদিন সবাই এই ব্যাপারে আলোচনা করেননি। সেদিন আমরা মোট কথা একটা ধারা পাই যে এই ধারায় আমাদের আসলে আমাদের কাজ করতে হবে। এর পরবর্তীতে আমরা বসে এবং আমাদের দেশের যারা বিজ্ঞ যারা আছেন আর কি তাদের সাথে পরামর্শ করে আমরা একটা রূপরেখা তৈরি করি এবং আমাদের সংবিধানটা কেমন হওয়া চাই, এর মধ্যে কোন ধারা অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে এবং কি যুক্ত করতে হবে, এগুলো একটা রূপরেখা তৈরি করে পিডিএফ তৈরি করে এটা তো মনে হয় আপনারা মানে সোশ্যাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করেন না? সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এখনো উন্মুক্ত করিনি। এটাও তো সামনে আসা উচিত যে সাধারণ আলেম সমাজ দেশকে আসলে এভাবে দেখতে চাচ্ছে। হ্যাঁ, এটা আসলে আমরা বিভিন্নভাবে আমাদের পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা আসলে উল্লেখ করি। আর সম্ভবত এখনো প্রকাশ করা হয় নাই, এটা সম্ভবত আর কি ওই মূল কেন্দ্র থেকে, যে মানে আপনার ওই আমাদের সংসদ থেকেই সম্ভবত এটা এখনো প্রকাশ করার অনুমতি আসেনি হয়তোবা, এমন কিছু। আচ্ছা ভাই, যেহেতু ওই যে কেমন বাংলাদেশ চাই আমরা, সেখানে বললেন যে শহীদ ফ্যামিলি ছিল অনেক, আসলে সাধারণ আলেম সমাজ থেকে শহীদ ফ্যামিলি বা শহীদদের জন্য বা আহতদের জন্য
আসলে কি কি পদক্ষেপ বা কিছু পদক্ষেপ নিয়েছে? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের এখনো কাজ চলতেছে। আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে এখন পর্যন্ত 10-12 জনের উপরে হবে শহীদ পরিবারকে আমরা নগদ অর্থ সহায়তা দিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে সহায়তা না, এটা আমাদের আরকি দায়িত্ব আরকি। মানে আমাদের উপরে একটা চাপ ছিল, দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটা আদায় করার চেষ্টা করছি আরকি। এটা আমাদের ফান্ড থেকেও, আসলে আমাদের তো কোনো ফান্ড নেই। আমাদের ব্যক্তিগত পকেট থেকে হোক। আরেকটা কথা, আমাদের এখন পর্যন্ত আমাদের এই যে সংগঠন চলতেছে, আমাদের একেবারে শুরু থেকেই নিয়ে এখন পর্যন্ত যা কিছু চলতেছে সবটাই আমাদের পকেট থেকে, মানে আমরা খরচ করছি। আমরা কোনো ফান্ড কালেকশন করিনি, আমরা কারো কাছে ধারণা ধরিনি, আমাদের পকেট থেকে। তো এই শহীদ ভাইদের ব্যাপারেও আমরা আমাদের পকেট থেকে খরচ করে বেশ কয়েকজন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এর বাইরেও বেশ কিছু লোক মাশাআল্লাহ তারা আমাদের সাথে মানে তারা যোগাযোগ করেছেন, তারা হাদিয়া দিতে চান। তো ওনাদের মাধ্যমে আমরা ভায়া হয়ে আমরা পৌঁছে দিয়েছি এখন পর্যন্ত। এবং যারা হাসপাতালে ভর্তি আহত, এদের ব্যাপারেও আমরা অনেক খোঁজ নিয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় 20-25 জনের মধ্যে মানে আমাদের হাদিয়া দেওয়া হয়েছে এবং এখন আমাদের কাজ চলমান আছে। আচ্ছা, এটা কি মানে এটা কি আপনি মাদ্রাসা পড়ুয়াদেরকে না, এটা আমাদের প্রথমত আমাদের বাইরের কিছু ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন যে মাদ্রাসা পড়ুয়া যারা শহীদ হয়েছেন বা হাসপাতালে ভর্তি আহত হয়েছেন, তো ওনাদের মাধ্যমে আমরা যারা মাদ্রাসা পড়ুয়া কওমি তরুণ আলেম, আমরা ওনাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি, হাদিয়া দিয়েছি। এর বাইরেও যারা মাদ্রাসা পড়ুয়া না, এনাদের ব্যাপারে মানে আমরা ফিকির করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 24-এর গণঅভ্যুত্থানে তো প্রায় 1.5 থেকে 2,000 মানুষের মানে শহীদের খবর আমরা পেয়েছি। সম্প্রতি প্রথম আলো যে শহীদের তালিকা প্রকাশ করেছে, সেখানে কোনো মাদ্রাসা পড়ুয়াদের তালিকা প্রকাশ করে নাই। একটা বলি, মাদ্রাসা পড়ুয়াদের তালিকার লিস্ট বা এই 5 আগস্টের পরবর্তী সময় মাদ্রাসার ছাত্রদের সাথে বা আলেম ওলামাদের সাথে যে একটা বৈষম্য, এটা হালকা শুরু হয়েছিল। এবং এটার রেশটা হয় সম্ভবত কোনো একটা রাজনৈতিক দল, তারা শাপলা চত্বরে একটা ব্যানার টানান এবং তারা সেটার নাম দেন শহীদি চত্বর। নামটা খেয়াল আসতেছে না। তো সেই ঘটনাটার পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না, সেটা কি পরিমাণ ফায়দা না ফায়দা যাচ্ছি না, কিন্তু সেই ব্যানারটা টানিয়ে আসার সময় আমাদের ছাত্র ইউনিয়নের যারা সম্পূর্ণ বাম ঘেঁষা, সেই সংগঠনের কিছু ছেলে মেয়ে আসে এবং তারা সেই ব্যানার ছিঁড়ে ফেলে এবং সাংবাদিকদের সামনে তারা বেশ হট্টগোল করে এবং স্পষ্ট এই কথা বলে, একটা মেয়ে আর কি, সে বাম ঘেঁষা, স্পষ্ট বলে যে আপনারা এতদিন কই ছিলেন, এতদিন হুজুররা কই ছিল, এতদিন আপনারা মাঠে নামেন, এখন আসছেন মধু খাইতে, অনেক কিছু বলে। তো সেটা বিশেষ করে আমাদের খুব গায়ে লাগে, কারণ 3 আগস্ট আমরা যখন মাঠে নামি, তখন আমরা যে কোন পরিস্থিতিতে আমরা মাঠে নামছি। আমি বাসা থেকে নামার সময় এই চিন্তায় মাঠে নামছিলাম যে আমি মনে হয় আর বাসায় ফিরবো না, কারণ আমাদের এগুলো নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে। আমাদের কোনো কোটার কোনো লোভ ছিল না, সরকারি চাকরির আমাদের কোনো আশাই নাই। এরপর আমরা মাঠে নামলাম এবং এখন পর্যন্ত লিস্টেড হিসাবে প্রায় 75 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। আচ্ছা, এই লিস্টটা কারা করছে এটা? আচ্ছা, এটা বলতেছি। তো এত কিছু করার পর এই যে একটা প্রশ্ন তোলা হচ্ছে, 5 আগস্টের পরে আপনার 1 মাসও যায় নাই, এখনো গায়ের রক্ত শুকায় নাই, এই অবস্থায় প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন আপনারা দিন কোথায় ছিলেন। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার রাত থেকেই আমাদের আনুষ্ঠানিক পক্ষ থেকে আমি পোস্ট করা শুরু করি। আমি বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে যারা আমাদের মাদ্রাসা পড়ুয়া শহীদ হয়েছেন, আলেম বা ছাত্র, সবার ছবি ঠিকানা সব পোস্ট করা শুরু করি। তো সেই হিসাবে বলা যায় স্বাধীনতা মানে আমাদের পরবর্তী সময় 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম বা মাদ্রাসার ছাত্র যারা শহীদ হয়েছেন, তাদের লিস্ট করার কাজ প্রথমত আমরা শুরু করি। তো আমাদের লিস্টে তখন পর্যন্ত 20 জন হয়ে গিয়েছিল আর কি। এরপরে আমরা আর কোনো তথ্য পাচ্ছিলাম না। পরে সম্ভবত তরুণ আলেম প্রজন্ম বা সম্ভবত ওনারাই বোধহয় প্রথমত একটা PDF প্রকাশ করেন এবং সেটাই মাশাআল্লাহ বেশ ভালো কাজ হয়েছে। তার আগে প্রত্যেকের একেবারে নাম, ঠিকানা, নাম্বার সহ তাদের লিস্টের মধ্যে সম্ভবত 70-75 জনের একটা নাম আসে। আচ্ছা, এটা সংগ্রহ আছে আর কি। মূলত তাহলে এটা আসলে যখন ওই যে এই কথাটা বললো যে এতদিন আপনারা কোথায় ছিলেন, তো একটা কিন্তু গ্রাফিকও খুব ভাইরাল হয়েছিল যে কোথায় ছিলেন, আয়নাঘরে ছিলাম। আসলে কি আপনারা এতদিন কোথায় ছিলেন, এটা আসলে বলতে হয়। এই যে আমাদের 5 আগস্টে আমাদের স্বাধীনতা হলো, এই স্বাধীনতার বা এই যে একটা মানুষের মধ্যে একটা বিদ্রোহ ভাব তৈরি হলো, এই অভ্যুত্থানের আগুন কিন্তু এই শুধু আগস্টে লাগেনি। এটা 2013 থেকেই শুরু হয়। 2013 পরবর্তী সময় শুরু হয়। আমরা শাপলা চত্বরে ছিলাম। আমরা সেদিন শাপলা চত্বরে ছিলাম রাতে 5 মে। তো আমরা সেদিন দেখেছিলাম। তো সেখান থেকেই মূলত আন্দোলনের বারুদটা শুরু হয়। বা আসলে বলা যায় বা 2021 বলেন, 18 বলেন, ওলামায়ে কেরাম সব যুগেই বৈষম্যের শিকার হয়েছেন। আমি তো এইটার সাথে একটা কথা বলি সব সময় যে হাসিনা সরকারের আমলে শুরুর ম্যাসাকার ছিল হচ্ছে বিটিআর বিদ্রোহ। এটা হচ্ছে শুরুর ম্যাসাকার ছিল, কিন্তু এটা কোনো আন্দোলন ছিল না। তারা একটা আক্রমণ চালাইছে, তারা আমাদের সৈনিকদেরকে
শেষ করে দিয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন এরপরে মূল আন্দোলন শুরু হয় কিন্তু 13-তে। দেখেন এটা আসলে মানে আমাদের বলা দরকার, হাসিনা যে ফ্যাসিস্ট ছিল বা আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল, এটার দাবি প্রথমত শুরু করে আমাদের হুজুররা। 2013 বলেন বা এর আগ থেকেই বলেন, হাসিনা যে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট, এটার তো দাবি তোলে প্রথম আমাদের মাদ্রাসা পড়ুয়ারা। এইটা দাবি করার কারণেই তো তারা 2013 সালে তারা জুলুমের শিকার হইলেন। 2013 না, শুধু প্রত্যেক বছর 2013-তে হইলে প্রত্যেকটা সময় আমাদেরকে জঙ্গি বলা হয়, আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, হুজুরদেরকে গ্রেফতার, কত হুজুর যে গ্রেফতার হলেন এবং কত হুজুর যে তারা গুম হয়ে গেলে আয়না ঘরে আছেন। তো আমরা তো আগে থেকেই বলে আসতেছি, ভাই এই সরকার ফ্যাসিস্ট, এদেরকে নামাতে হবে। এই দাবি তো শুধুমাত্র এই 2024 না, এবং এটা সম্ভব নয় যে আমরা একটা কথা খুবই বলতেছে ছাত্ররা, বা বিশেষ করে ছাত্র ইউনিয়ন থেকে বাম ঘেঁষা যারা, তারা একটা কথা বলতেছে যে 15 দিন আমরা ফ্যাসিস্ট নামাই দিলাম, বা 20 দিনে 30 দিন আমরা ফ্যাসিস্ট নামাই দিলাম। এই 15-17 বছরে তো আমরা রক্ত দিয়ে ফ্যাসিস্ট নামানোর বয়ান তৈরি করছি। এটা তো অবশ্যই, মানে এটাই তো কথা, 24 হইতো না যদি 13 না হতো। হ্যাঁ, এটাই কথা। এবং এই কথাও একটা আসছে যে 24-এ এতজন মানুষ মরতো না যদি 13-তে যারা মরছে তাদেরকে মানুষ, এটা অবশ্যই কথা। আপনারা যদি 2000 ওই সময় 5 মের সময় আপনারা যদি আমাদের পাশে দাঁড়াতেন, তো আমাদের মানুষ মনে করতেন শুধু, আপনারা যদি ফ্যাসিস্টকে আপনারা যদি আর যদি সামনে বাড়তে না দিতেন, তাহলে 2024-এ এত মানুষ মরতো না। এবং বাস্তবতাও এটা, আমরা যদি তখন ভাই অনেক ছোট, আমরা তখন হেফজখানায় পড়ি, আমরা তখন কাফিয়া শেষ করি। আচ্ছা, আমরা যখন হেফজখানায় পড়ি, তো হেফজখানা পড়লে মোটামুটি কিছু তো বুঝে। আচ্ছা, আর ওই টাইমটা এমন একটা সময় ছিল আসলে অবুঝও বুঝতো ওই সময় মনে হয়। তো সেই সময় কিন্তু জেনারেল ভাইদের বা এই যে ভার্সিটি ভাইদের, তাদের খুব একটা আমাদের প্রতি আগ্রহ ছিল না। এবং 5 মের যে একটা ম্যাসাকার, এটা আমরা অনেকে জানেই না। বিশেষ করে এই যে 2018 সালে যেসব ভার্সিটি পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছেলে, স্কুল পড়ুয়া ছেলেরা যারা আন্দোলন করছে, এদের অনেকেই তখন ছোট, ফলে তারা জানে না আসলে ইতিহাস। আমরা যারা ছিলাম 5 মের সময় শাপলা চত্বরে, আমরা জানি সেদিন কি ঘটেছে। আসলে এটা নিয়েও লম্বা আলোচনার বিষয়, যে সেদিন কি হয়েছে না হয়েছে, লম্বা আলোচনার বিষয় আর কি। 5 মে তো এই যে কথা আমরা বলতেছিলাম যে আসলে 13 যদি না হতো আজকে 24-এর এই স্বাধীনতা হইতো না। সেই জায়গা থেকে আসলে অটোমেটিক আমরা কোথায় ছিলাম এটা মানে প্রমাণ হয়ে যায়। ভাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ অনেক ষড়যন্ত্র, সেই আপনার আনসার লীগ থেকে শুরু করে, আনসার লীগ থেকে শুরু করে রিক্সা লীগ, তারপরে আফসোস লীগ তো আছেই অলরেডি মাঠে। এরপরে সর্বশেষ ইসকন, প্রথম আলো এবং ইসকনের ঘটনা। তো এই সময়টা আসলে আপনারা সাংগঠনিকভাবে দেশ দশের জন্য কি চিন্তা ভাবনা করেছিলেন, বা কি কোনো কর্মসূচি ছিল কিনা? দেখেন, আমাদের প্রথমত কথা হলো, প্রথম আলো হলো 1/11 ইন্ধনদাতা বা কুশীলব যেটাকে বলে, এটা অনেকে জানে না। প্রথম আলো কিন্তু বাস্তবিক কুশীলব এটা। এবং ইসকন হলো হিন্দুত্ববাদী যে একটা রাজনীতি আছে, এই রাজনীতির একটা অংশ। এবং আমাদের দেশে যারা সুশীল সমাজ, তাদের চোখে আসলে এই বিষয়গুলো ধরা পড়ে না। তারা এই দাবি তোলেন যে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে সব সাংবাদিকতা বা মিডিয়াকে আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। তো এই কাতারে তারা ফেলেন প্রথম আলোকে। কিন্তু মিডিয়া স্বাধীনতা জিনিসটা কি আসলে, যদি এই দাবি আমরা তুলি যে আমাদের মিডিয়া স্বাধীনতা দিতে হবে, তাহলে অনেক মানে এই বয়ানের দ্বারা অনেক জালিম পার পেয়ে যাবে। তো আসলে প্রথম আলোকে মিডিয়াতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া মানে দেশে আরেকটা ফ্যাসিস্ট তৈরি করার ব্যাপারে অন্যতম সহায়তা করা। এরপর আমাদের ইসকন আছে। তাই মূলত আমাদের পদক্ষেপগুলো আমরা বলি, আমরা প্রথম থেকেই আমাদের পেজের মাধ্যমে, যেহেতু আমাদের আসলে মূল হলো অনলাইন মাধ্যম আর কি, এবং সবাইকে আর কি সচেতন করে তোলা, সবার মধ্যে আন্দোলনের বারুদকে আর কি করে দেওয়া, জ্বালিয়ে দেয়া। আমাদের পেজ থেকে প্রথম থেকে আমরা অনেক পোস্ট করি, এবং প্রথম আলোর কি কি আপনার কাজ আছে, তারা আপনার কোন কোন কাজের মাধ্যমে তারা দেশের মধ্যে তারা জুলুম তৈরি করেছে, এই ব্যাপারগুলো, এবং ইসকনের ব্যাপারে আমরা এই ব্যাপারে আমাদের পেজ থেকে একেবারে প্রথম থেকে আমরা সোচ্চার ছিলাম। তো মানে এই আপনার হচ্ছে যে কথাটা আসলো যে প্রথম আলো মানে মিডিয়া হিসাবে না আসা, আসলে দেখেন মানে প্রথম আলোকে তো মানুষ শুধু মিডিয়া মনে করে, আসলে প্রথম আলো কিন্তু মিডিয়া না। আসলে একটা দেশের পরিস্থিতি পরিবর্তন করতে একটা মিডিয়া কিন্তু যথেষ্ট। এটা আসলে বাস্তব কথা। একটা মিডিয়াই কিন্তু পারে দেশের একটা সার্বিক পরিস্থিতিতে একদম বদলে দিতে। আমি শুধু একটা উদাহরণ দিই। দেখেন, প্রথম আলো আমাদের দিকে এক এলাকাতে একজন মুরব্বী আছেন, উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, আলেম নন, দিনদার টাইপের মানুষ, বেশ দিনদার।
তো উনি আমাকে বলতেছেন, এই যে আমাদের কিছুদিন আগে আমাদের একজন বন্দী ভাই, আমাদের যিনি আর কি আওয়ামী লীগের আমল থেকে এখনো আর কি জেলে বন্দী প্রায় 12-13 বছর। আবু তাহের সাহেব? না, না, আরে ওর নাম ফারাবি। হ্যাঁ, হ্যাঁ। তো সে ফারাবি ভাই ব্যাপারে আমাদের আন্দোলন হয়েছে একটা আর কি, তো বাইতুল মোকাররমে। তো সেদিন আমি একটা পোস্ট করেছিলাম। তো পোস্টের পরে আমাকে তিনি বলতেছেন যে একটা জঙ্গিকে মুক্ত করার জন্য মানে আপনার তো আগ্রহ কেন? পরে আমি বললাম, ফারাবি ভাই জঙ্গিটা আপনাকে কে বললো? পরে বলতেছে, কেন আপনি প্রথম আলো পড়েন নাই? কারণ পরে আমি যেটা আসলে ভাবলাম, এটা আসলে এটা তার দোষ না। তিনি অনলাইনে থাকেন না আমাদের মতো, তো বাস্তবতা ওনার সামনে নাই, সত্য মিথ্যা। উনি শুধু ওনার সামনে শুধু আছে আপনার প্রথম আলো পত্রিকা, এবং উনি জানেন যে প্রথম আলো পত্রিকা হলো বাংলাদেশের একটা বিখ্যাত পত্রিকা এবং বেশ বড় পত্রিকা। তো অবশ্যই ওরা যা বলবে এটাই সত্য। উনি তো অনলাইনে থাকার মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো কিছুই জানেন না। ফলে তার মতো দেশের এবং প্রত্যন্ত অঞ্চলের কোটি কোটি মানুষ যারা অনলাইনে নেই, অনলাইনে থাকেন না, মুরব্বী মানুষ যারা, তাদের সবার চোখে প্রথম আলো প্রত্যেকটা বয়ান ওহির মতো। তার মানে প্রথম আলো যেটা বলতেছে তারা ওইটাকে বিশ্বাস করতেছে। ওইটা বিশ্বাস করার মাধ্যমে একজন মাজলুম ব্যক্তি, তাকে তারা বিশ্বাস করতেছে সে জঙ্গি। তো এই যে একটা ব্যক্তি, আমি শুধু একটা ব্যক্তির উদাহরণ দিলাম। প্রথম আলো পত্রিকাতে একদম শুরু থেকে নিয়ে আমাদের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা যত ব্যক্তিকে তারা প্রমাণ করছে তারা জঙ্গি, তারা মানে দাবি করছে, জঙ্গি দাবি করছে, এই দাবি করছে, এতগুলো ব্যক্তি, হাজার হাজার ব্যক্তির সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, তাদের মান সম্মান সব যে তারা একেবারে ধ্বংস করে দিছে, এর দায়ভার কে নেবে? এর দ্বারা বোঝা যায় আসলে প্রথম আলো কোনো মানে শুধু একটা না না না, মানে আমার কাছে তো মনে হয় যে আমি নিজে এই কথা বলতেছিলাম যে আমাদের দেখেন প্রথম আলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন অনেকে বলতেছিল যে পারলে একটা প্রথম আলো তৈরি করো, বা কেউ বলতেছিল যে আমরা কেন হচ্ছে প্রথম আলোর মতো সাংবাদিকতা থাকা অবস্থা আমরা তো এটা বলি নাই যে এখানে হাসিনাকে বিদায় দিলে মানে এরপরে কি থাকবে, তো বলি নাই। এই প্রশ্নগুলো তো আমার কথা হচ্ছে যে প্রথম আলো যদি শুধু একটা পত্রিকা হইতো তাহলে প্রথম আলো বিকল্প অনেক কিছু দাঁড় করানো যাইতো, কিন্তু প্রথম আলো শুধু একটা পত্রিকা না, তারা কালচারাল ইন্ডাস্ট্রিতে তারা মানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বলা যায়। মানে তারা একটা কালচারাল ভাইব তৈরি করার চেষ্টা করছে। যেমন ওই যে একটা কার্টুন তাদের ছিল তাদের ম্যাগাজিনে যে গরুর গোস্ত খাচ্ছে, এটাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এটা তো হচ্ছে কোনো মানে সাংবাদিকতা না, এটা তো কোনো নিউজ না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই প্রশ্নটা আসলে এই প্রশ্নকে যে আপনাকে বলে ভাই এটাকে কিভাবে দেখেন প্রথম আলোর মতো আমাদেরকে একটা কিছু তৈরি করতে হবে? এটা হলো প্রথম আলোর যে আমাদের যে প্রথম আলোর মতো করতে হবে, এটার মানেটা কি? মানে আমাদের প্রথম আলোর কি এমন ক্ষমতা বা কি শক্তি যে আমরা যদি প্রথম আলো না পড়ি মানে আমি কি তাহলে বাঁচবো না? আমাদের পত্রিকা তো অনেক আছে, আপনি অন্য পত্রিকাগুলো পড়েন, বা আসলে এই জগতে পত্রিকাই পড়তে হয় না। আমি তো মনে হয় সর্বশেষ পত্রিকা আর কি পড়েছি, মানে পত্রিকা আর কি, সরাসরি পত্রিকা, প্রিন্ট পত্রিকা পড়েছি আমি লাস্ট 5-6 বছর আগে। এখন তো ফেসবুকের যুগ, এখন সব খবর ফেসবুকে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, তো একেবারে প্রথম আলোই পড়তে হবে এমন কি শত্রু? এমন তো কোনো বিষয় নেই। এখন ভাই যাই হোক, প্রথম আলো নিয়ে বেশ কথা গেল। আসলে এই কথা তো 1-2 মিনিটে বলে শেষ করা এবং প্রথম আলো যেইভাবে দীর্ঘদিন একটু 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 করে তাদের এজেন্ডাকে গোটা দেশব্যাপী ছড়িয়েছে, প্রথম আলোকে বিলুপ্ত করতে হলেও এইভাবে আস্তে আস্তে তাদের পিছনে ন্যারেটিভ, তাদের বিরোধী ন্যারেটিভ তৈরি করে তাদেরকে বিলুপ্ত করতে হবে। মানে ঠাস করে যদি আমরা যে প্রথম আলোর সামনে গিয়ে অফিস অফ করে দিই, আসলে ওইভাবে হবে না। মোটা দাগে তারা শুধুমাত্র প্রিন্ট পত্রিকার মধ্যে আটকে নাই। তারা যখন কিশোর আলো প্রত্যেকটা স্কুলে ছড়িয়ে দিচ্ছে, তারা যখন ওই যে বিজ্ঞান চিন্তা যেটা তাদের প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা গবেষণাগারে ছড়িয়ে দিচ্ছে, এরপরে তো এগুলোকে আসলে আপনি কিভাবে বন্ধ করবেন? এটার কাজ হলো প্রথমত তাদের সব কুকর্মগুলো সবার সামনে পেশ করতে হবে। এটা অবশ্যই জরুরি বিষয়। এক কথায় তাদের বিরুদ্ধে তারা যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে আমাদেরকে সামনে ভাবতে হবে। আচ্ছা ভাই, সাধারণ আলেম এবং মাদ্রাসার ছাত্রদের দেশ রক্ষার যে কাজ, এই কাজটাই ধরেন এটা ঠিক যে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত গত কয়েকদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা ইয়াতে আমাদেরকে ডাকছিল, তো সেইখানে আলোচনা হচ্ছিল যে আমাদের অনেক ভাই বলতেছিলেন এভাবে যে আমরা মাদ্রাসার ছাত্ররা অনেক কিছুতে পিছাই থাকি, আমরা সামনে আগাই না, এরকম বলতেছিল। তো আমি ওটাকে কাউন্টার করে বললাম যে একমাত্র আমরাই সবসময় জনসম্পৃক্ত এবং জনগণের জন্য মাঠে নামি, ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত। এখন আমি যেটা জিজ্ঞেস করছি যে সাধারণ আলেম এবং মাদ্রাসার ছাত্র যারা আছে, দেশ রক্ষার যে একটা গুরুত্বপূর্ণ সময় চলছে, এই সময় আসলে আপনারা তাদেরকে কিভাবে দেখতে চান, তাদেরকে কিভাবে দেশ রক্ষার কাজে সম্পৃক্ত করতে চান? হ্যাঁ, আসলে প্রথম কথা হলো আমাদের সংগঠনের মধ্যে আমরা বিভিন্ন জেলা বিভাগ থেকে দক্ষ
তরুণ চিন্তাশীল আলেমদেরকে আমরা যুক্ত করেছি। এটা একটা হেতু আছে। প্রথমত আমরা সারা দেশকে আমাদের সাথে যুক্ত করতে চাই। আমাদের তো আসলে পুরো দেশব্যাপী আমাদের কমিটি হবে না, এক জেলায় এটা হবে না। এজন্য বিভিন্ন অঞ্চল থেকে আমরা আমাদের আলেমদেরকে যুক্ত করেছি এবং আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা আমাদের সাথে শরিক রাখি। এখন এই মাদ্রাসা ছাত্রদেরকে বা আমাদের ওলামায়ে কেরামদেরকে কিভাবে দেশ গঠনের কাজে আমরা সম্পৃক্ত করতে পারি, এটার জন্য আমরা অনেক লম্বা আমাদের বেশ কিছু প্ল্যান আছে। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে আলেম সমাজের একটা মূল শিরোনাম হলো যে আমরা একটা বুদ্ধিভিত্তিক সংগঠন। আমরা বুদ্ধিভিত্তিকভাবে এমন একটি জাতি তৈরি করতে চাই, যে জাতি আগামী প্রজন্মে ১ বছর পরে হোক, ৫ বছর পরে হোক, তারা জাতিকে তারা সামনে থেকে তারা নেতৃত্ব দিয়ে দেশ গঠনে তারা মারাত্মক ভূমিকা রাখবে। এবং এই ক্ষেত্রে আমরা অনেক প্ল্যান নিয়েছি। আমাদের বেশ কিছু আছে আমাদের। এর মধ্যে ১ নাম্বার হলো আমাদের একটা সিরাত পাঠাগার। এরপরে আমাদের পাঠচক্র আছে। মোট কথা আমরা আসলে শুধু রাজপথের সংগঠন তা নয়, আমরা ঘরোয়াভাবেও আমরা রাজপথের বাইরেও আমরা এমন একটা জাতি তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের এভাবে বিস্তারিত আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে আমাদের, যেই জাতি আগামী ভবিষ্যতে তারা আমাদের সমাজকে তারা দারুণভাবে তারা সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। এইটাতে আসলে ছাত্রদেরকে আপনারা তো ব্যাপকভাবে সম্পৃক্ত করতে পারছেন কি? আচ্ছা, এটাতে আমাদের প্রথমত আসলে ছাত্রদেরকে আমরা আসলে পড়ালেখার বাইরে গিয়ে বা পড়ালেখার ক্ষতি করে আমরা এমন কোনো কাজে আমরা জড়াতে চাই না, আসলে চাই না। তো আমাদের প্রথমত কাজ হলো যে মাদ্রাসার ওস্তাদদের মাধ্যমে ছাত্রদের মধ্যে এই জিনিসটা অন্তত ছড়িয়ে দেয়া, যে তাদেরকে দেশ গঠনের কাজে, দেশ রক্ষার কাজে ওনাদেরকে অনেক ভূমিকা রাখতে হবে। দ্বিতীয়ত আমরা আমাদের তারা ভূমিকা রাখতেছে, ভূমিকা রাখছে না তা না, এটা সুসংগঠিত কোনো প্ল্যান এটা আছে আর কি। আমাদের প্ল্যান আছে, অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান আছে। যেমন একটা হলো আমাদের পাঠচক্র। তো পাঠচক্রটা মূলত আমরা শুধু একটা সংক্ষিপ্ত পাঠচক্র হিসাবে দেখবো না, বরং আমাদের পাঠচক্র নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। যে পাঠচক্রকে আমরা এমনভাবে করব, যেই পাঠচক্রের মাধ্যমে একজন মাদ্রাসা ছাত্র বা একজন তরুণ তারা তাদের চিন্তা মনন তাদের সবকিছু দারুণভাবে করতে পারবে, ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রামগুলো এমনভাবে করতেছি যেখানে মাদ্রাসা ছাত্রদের শরিক হওয়া সহজ হয়। এবং আমাদের ভবিষ্যতে একটা প্ল্যান আছে যে আমরা বিভিন্ন মাদ্রাসাওয়ারি আমাদের একটা ছোট্ট কমিটি থাকবে এবং সেই কমিটির মূল থাকবে মাদ্রাসার ওস্তাদরা এবং মাদ্রাসা যারা বড় ছাত্র আছে, দাওরা ইফতা বড় ছাত্র, ওনাদের মাধ্যমে আমরা ওই এলাকা কেন্দ্রিক, ওই মাদ্রাসা কেন্দ্রিক আমরা বিভিন্ন কর্মসূচি আমরা চালাবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান আছে আমাদের। দেশের বর্তমান পরিস্থিতি, অস্থির পরিস্থিতি মোকাবেলায় আসলে সরকারের প্রতি আপনাদের আহ্বান কি? প্রথমত সরকারকে বিপ্লবী হতে হবে। এটা বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো আমাদের সরকারকে অবশ্যই বিপ্লবী হতে হবে। সরকার কি বিপ্লবী হওয়ার সময় আছে? এটা সরকার তো আসলে বলে না, এবং সরকার স্পষ্ট বলেছে আমাদের একজন উপদেষ্টা যে আমরা বিপ্লবী সরকার না। যাই হোক, আমাদের সরকারকে বিপ্লবী হতে হবে এবং বিপ্লবের চেতনা ধারণ করতে হবে। বিপ্লবী সরকার বলতে আসলে কি বোঝায়? বিপ্লব যেভাবে হয়েছে, বিপ্লবী সরকার বলতে আসলে কি, আমি কিছু কাজ বলি। একজন বিপ্লবী সরকারের কাজ কি হয়? বিপ্লবী সরকারের কাজ হলো তারা বিপ্লব করে যাদেরকে উৎখাত করে তারা ক্ষমতায় আসছে, আগে তাদের বিচার করতে হবে। এটা হলো বিপ্লবীদের প্রথম কাজ হয়। না হলে এই বিপ্লব বেশি দিন টেকে না। বরং যারা ক্ষমতায় আসছে ওনারা আরো ওই ক্ষমতাচ্যুত লোকদের মাধ্যমে হওয়ার সম্ভাবনা থাকে, সংখ্যা থাকে। এই জন্য বিপ্লবী সরকারের প্রথম কাজ হলো যাদেরকে উৎখাত করা হয়েছে সে সমস্ত জালিম ফ্যাসিস্টদের বিচার অবশ্যই করতে হবে। নাম্বার ২, সে সমস্ত আর কি আপনাদের কি বলে এটাকে ওই জালিমদের মাধ্যমে যারা এর পূর্বে জুলুমের শিকার হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে পুনর্বাসন করতে হবে। নাম্বার ২ হলো ওই জালিম সরকার বা ওই জালিম বিভিন্ন ক্ষেত্রে তাদের যেসব লোক নিয়োগ করে দিয়েছিল তাদেরকে অবশ্যই উৎখাত করতে হবে। না হলে এই বিপ্লব বেশি দিন টেকে না। এই কাজগুলো আসলে যারা করতে না পারে ওনাদেরকে কখনোই বিপ্লবী সরকার বলা যায় না। আচ্ছা, তাহলে মোট কথা হলো পুরো একেবারে ধুয়ে মুছে সাফ করতে হবে। আপনাদের তাহলে সরকার, আমাদের প্রথম কাজ হলো সরকারকে অবশ্যই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে। নাম্বার ২, ফ্যাসিস্ট সরকারের সমস্ত অপকর্মের বিচার করতে হবে, সমস্ত বিন্দু মাত্র যাতে ছাড় না পায়। এবং নাম্বার ৩ হলো আসলে বিদেশি অপশক্তির যত ষড়যন্ত্র, বিদেশি অপশক্তির ষড়যন্ত্রগুলো অবশ্যই রুখে দিতে হবে। নাম্বার ৩, আসলে এতদিন আমাদের বাংলাদেশের মধ্যে যে আমাদের বাংলাদেশের যত সরকার ছিল সবার মধ্যে এক ধরনের আমাদের ধ্যান ধারণা ছিল যে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ইন্ডিয়ার যে এক ধরনের আপনার ক্ষমতার এক ধরনের ভাব আছে, তারা আমাদের ভিতরে তারা ক্ষমতা তারা করতে চায়, তারা আমাদের দেশকে তারা দখল করতে চায় না সরাসরি, বরং তারা কলোনি বানাতে চায়। তো এই জিনিসটাকে অবশ্যই ত্যাগ করতে হবে এবং ভারতের দালালি, ভারতের তোষামত করা, আমরা একটা স্বাধীন দেশ, এই চেতনাকে অবশ্যই ধারণ করতে হবে।
এটা তো সরকারের প্রতি আপনাদের আহ্বান। আমরা জানি না সরকার আসলে আমাদের আহ্বান কতটুকু পূরণ করবে। সাধারণ মানুষ যারা আছে, সাধারণ ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষদের প্রতি আপনাদের কি আহ্বান দেশ গঠনের ক্ষেত্রে? আসলে সাধারণ মানুষদের প্রতি আহ্বান থাকবে প্রথমত যে আমাদের এখন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, তাদেরকে একটু সময় দেওয়ার পক্ষে আমি আর কি ব্যক্তিগত, যদি আমি কোনো রাজনীতিবিদ না, আমি একটু সময় দেওয়ার পক্ষে। এবং বিশেষত আমি চাইবো আগামী নির্বাচনে, যেহেতু সামনে নির্বাচন হবে, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 1 মাস পর হোক হবে, এই নির্বাচনে সাধারণ জনগণ এমন কাউকে তারা ভোট দিবে বা নির্বাচন করবে যারা চিন্তা চেতনায় বিপ্লবী, এবং এমন কাউকে যাতে তারা ক্ষমতায় না আনে যারা পূর্বের ফ্যাসিস্টদের মতো আবার জুলুম করবে। সেই ছকটাকে আমাদের আর কি মানে আমাদের সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। এজন্য সাধারণ লোকদেরকে অবশ্যই এটা মানে আমার আসলে এখন মূল কথা হলো আগামীর ক্ষমতায় কারা আসবে। এজন্য অবশ্যই আসলে এখন যাই কিছু হোক, আগামী নির্বাচনে যদি আবার এমন কোনো ফ্যাসিস্ট চলে আসে, তাহলে তো আবার আমাদের এই 2000 শহীদ তো কিছুই হলো না। বৃথা। এজন্য দাবি থাকবে অবশ্যই তারা যেন এমন কাউকে ভোট দেয়, দল মতের দিকে তারা তাকাবে না, এমন কাউকে যেন ভোট দেয় নিজের এলাকাতে, মানে প্রত্যেকে যদি তার নিজ নিজ এলাকায় বিপ্লবীকে প্রার্থীকে যদি চুজ করে, সে কোন দল এটা না ভেবে বিপ্লবী প্রার্থীকে চুজ করে, তাহলে আচ্ছা ভাই, আমরা প্রায় শেষের দিকে, আমরা যদি এখন বলি যে আগামীর বাংলাদেশকে আসলে কেমন দেখতে চান? প্রথমত আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই এমন যে বাংলাদেশে পরিপূর্ণ কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। এটা আসলে প্রত্যেক মুমিনের এটা চাহিদা, এটা হবে, অবশ্যই হতে হবে। দ্বিতীয়ত এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ওলামায়ে কেরাম, কোনো ইসলামপন্থী লোকজন, কোনো মানে ওনারা কোনো বৈষম্যের শিকার হবে না। সব ক্ষেত্রে বৈষম্যগত মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, চাকরির দিক থেকে, সব দিক থেকে ওলামায়ে কেরাম যদি বৈষম্যের শিকার না হয়। নাম্বার 3, দেশে কোরআন সুন্নাহর বিরোধী কোন আইন হওয়া তো দূরের কথা, বরং যারা বিভিন্নভাবে কোরআন সুন্নাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপমান করে, অবমাননা করে, তাদেরকে শাস্তি দিতে হবে। এটার একটা আইন আমাদের দেশে অবশ্যই চাই। দ্বিতীয়ত আমাদের সংবিধানের মধ্যে আমার একটা অনুচ্ছেদ আমরা যুক্ত করেছি, সেটা একটু বলি আমি এখন, সেটা মুক্ত করি। সেটা হলো আমরা একটা দাবি করেছি যে সংবিধানের মধ্যে একটা অনুচ্ছেদ থাকতে হবে এভাবে যে মুসলিম পারিবারিক আইন এবং মুসলিমদের জন্য ভিন্ন একটি শরিয়া আদালত অবশ্যই করতে হবে। যেমন আমাদের আসলে এই আপনার মানে শুধু এই কাজটা শুধু আমরাই করবো তা না, বরং এর পূর্বেও অনেক জায়গায় হয়েছে। ইন্দোনেশিয়াতে আছে বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গাতেই আছে। মানে আলাদা মুসলিম আইন, হ্যাঁ, আলাদা মুসলিম আদালত তৈরি করতে হবে। এবং সেই মুসলিম আদালতের যিনি প্রধান বিচারক হবেন, তাকেই আপনার পদাধিকার বলে বাংলাদেশের প্রধান মুফতি হিসাবে ঘোষণা করতে হবে। এবং প্রধান মুফতি শুধু প্রধান মুফতি না, তাকে এমন ক্ষমতা দিতে হবে যার কোনো ফতোয়া বাংলাদেশের সরকার থেকে শুরু করে সবাই মানতে বাধ্য থাকেন, এবং তাকে দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন গ্রহণ মানে করতে হবে। তো মোটামুটি আমরা এমন একটা অনুচ্ছেদ যুক্ত করেছি আমরা। আচ্ছা, তাহলে মোটা দাগে এটাই আপনার আগামীর বাংলাদেশ সংক্ষিপ্ত আপাতত। মূলত আমরা যেটা প্রথম যেটা বললাম যে আমি এমন দেশ দেখতে চাই যে দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। এটা আসলে এটার মধ্যে সবকিছু অটোমেটিক চলে আসে সব বিষয়। তানজিল আরিফিন আদনান ভাই, অনেক শুকরিয়া। আমরা আসলে অনুষ্ঠান একেবারে শেষ চলে এসেছি। সর্বশেষ যে কথাটা আজকে, অদম্য বাংলাদেশকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে যদি বলতেন, অদম্য বাংলাদেশকে নিয়ে আমাদের যে আয়োজনটা হলো আসলে, হ্যাঁ বলে আসলে এই টপিকগুলোতে এরকম পডকাস্ট বা আলোচনার ব্যবস্থা করা অত্যন্ত ফলপ্রসূ বিষয়। কারণ আসলে মানুষ ফেসবুকের পোস্টের মাধ্যমে বা কারো সংক্ষিপ্ত 5 মিনিট 2 মিনিটের ভিডিওর মাধ্যমে সে সব কিছু সে জানতে পারে না। এই যে আমাদের যে সংগঠনের ব্যাপারে, এটার ব্যাপারে আসলে অনেকেই ধোঁয়াশার মধ্যে থাকেন। আজকের পডকাস্টের মধ্যে সব বিষয় চলে আসছে, একেবারে সূচনা, বিভিন্ন আপত্তি, এখন মধ্যে আমরা কি করলাম কার্যক্রম, এবং আমাদের ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য, কি করতেছি, কি করব, সব বিষয় এখানে চলে আসছে। এরকম বিভিন্ন বিষয় যখন আলোচনা হবে ঘন্টাব্যাপী, আধা ঘন্টাব্যাপী, তখন সেখানে কোনো একটা টপিকে আলোচনা হয়, অবশ্যই ওই টপিকে মানুষ সবকিছু অবশ্যই জানতে পারবে। আমার মতে আসলে এরকম পডকাস্ট বা প্রশিক্ষণ কর্মশালা সবার জন্য অত্যন্ত উপকারী। তা আমি অবশ্যই আশা রাখবো আপনাদের অদম্য বাংলাদেশের এই ধরনের কার্যক্রমগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ চালু থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব। তানজিল আরিফিন আদনান ভাই, অনেক শুকরিয়া।
আমরা আগামীতে আবারও আপনাকে আমাদের এই শোয়ে চাই। আশা করি আপনি মানে যেখানেই থাকেন আমাদের জন্য সময় বের করবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই শো শেষ করতেছি। দর্শক, আপনারা যারা আজকে আমাদের আলোচনা শুনলেন, সাধারণ আলেম সমাজকে আপনারা যারা চিনতেন বা যারা চিনতেন না, আশা করি এই আলোচনার শেষ অবধি এসে সবাই সাধারণ আলেম সমাজ সম্পর্কে আমরা জেনে গেছি। আপনারাও আমাদেরকে জানাবেন আজকের এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং অদম্য বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান, আগামীর শোতে কাকে আপনারা আলোচক হিসাবে দেখতে চান এবং কোন টপিকে আপনারা আলোচনা শুনতে চান, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই বলে আজকের মতন এই শোটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।